কাজ না করলে প্রশাসন যদি বলে যে 23 জনের মৃত্যু হয়েছে, তার মানে সিনিয়র ডক্টর আপনাদের মতো সিনিয়রদের ওপরে প্রশ্ন চিহ্ন তুলে আসছে যে আপনারা নাকি চিকিৎসা করতে পারছেন না। তাই নয় কি? একদম তাই। আমি ঝন্টু বাবুর কাছে আসবো। ঝন্টু বাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে রাজ্য বলে দিল 23 জনের মৃত্যুর কথা, যেটা আমি প্রশ্ন করছিলাম। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি সব দাবি মেনে নিয়েছি, তাহলে কেন তারা কাজে ফিরবে না? উৎসবে ফিরুন, পুজোয় ফিরুন, কাজে ফিরুন, উনি ফেরার কথা। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। বলছেন কি বলবেন? প্রথম কথা, উনি মিথ্যাচার করছেন, চরম মিথ্যাচার করছেন। আমি কেন বলছি তোমায়, আসলে উত্তাল এই যে গণ আন্দোলন, নাগরিক আন্দোলন, সেই আন্দোলনের অভিমুখ ঘোরাতে মুখ্যমন্ত্রী কিন্তু এই আহ্বানটা করেছেন গতকাল। আমি বলি, দেখো, তুমি শুরুটা করেছিলে খুব সুন্দরভাবে। আমরা বলছি হ্যাঁ, মানুষ তো উৎসবেই আছে, মানুষ কিন্তু উৎসবের জন্য কারো আমন্ত্রণ চায় না। আমি কোনোদিনও ছোটোর থেকে এত বড় হয়েছি, কোনো উৎসবে কারো আমন্ত্রণে অপেক্ষা করিনি। উৎসব আমার স্বাভাবিক অধিকার। সেই উৎসবে আজকে আমরা মেতে উঠেছি সাধারণ মানুষ। প্রতিবাদের উৎসবে 1 মাস ধরে চলছে, আগামী যতদিন জাস্টিস না পাবে চলবে। আমি বলি, দেখো, গতকাল যদি তুমি সুপ্রিম কোর্টে দেখো, রাজ্যের প্রতিনিধি সুপ্রিম কোর্টে কপিল সিব্বল প্রথম দিক থেকে এই গণ আন্দোলনটাকে ভাঙার জন্য বিভিন্ন মরিয়ার চেষ্টা রাজ্যের হয়ে করছে। বলছে 23 জন স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে মারা গেছে জুনিয়র ডাক্তারদের চিকিৎসা থেকে আন্দোলনে থাকার জন্য, কর্মবিরতির জন্য। ঠিক কালকে সিএম এর প্রেস ব্রিফটা দেখো, তিনি নারায়ণ নিগমকে যখন বলতে বললেন, নারায়ণ নিগম কি বললেন? মিডিয়ার থেকে প্রাপ্ত খবরের ভিত্তিতে আমরা জেনেছি 23 জন, 21, 22 বা 23 জন মৃত্যু। আমি খেয়াল করে দেখো, কপিল সিব্বল বলছে স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট, আর স্বাস্থ্য দপ্তর বলছে মিডিয়া। যেই মিডিয়ার রিপোর্ট তারা কোভিডের সময় কোমরবিডিটিতে কতজন মৃত্যু হয়েছিল সেটা ওরা মানেনি। এই সরকার আজকে মিডিয়াকে কত ভালোবাসে দেখো তোমাদেরকে। মিডিয়ার রিপোর্ট, সরকারের কোনো ইন্টারনাল রিপোর্ট নেই। আমি বলছি, রাজ্যে এই মুহূর্তে মোট হাসপাতাল হয়েছে 245টা, তার মধ্যে মেডিকেল কলেজ 26টা, মোট জুনিয়র চিকিৎসক 7,500-এর সামান্য বেশি। আমি বলছি রেজিস্টার্ড ডাক্তার 93,000। তাহলে কতগুলো হাসপাতালে সিনিয়র ডাক্তার, কতগুলো হাসপাতালে জুনিয়র ডাক্তার আছে, তাদের কি আর দ্বিতীয় হচ্ছে, আমি একজন অধ্যাপক, আমার যে ফেলোশিপে পাওয়া ছাত্ররা যারা ফেলোশিপে কাজ করে, তাদেরকে আমরা কাজ শেখানোর জন্য আনি, কাজ করানোর জন্য নয়। কোনো জুনিয়র ডাক্তার দায়িত্ব নিয়ে বলছি, আমি যতদূর জানি তারা কিন্তু চিকিৎসা বা অপারেশনের সাথে সরাসরি যুক্ত হতে পারে না, সিনিয়র ডাক্তারদের অ্যাসোসিয়েট হয়ে কাজ করে। তাহলে মুখ্যমন্ত্রী দুটো কথা, হয় সিনিয়র ডাক্তারদের প্রতি তিনি ভরসা রাখছেন না, কিংবা তিনি একটা বড় কনস্পিরেসি লুকানোর চেষ্টা করছেন যে এন্টায়ার স্বাস্থ্য ব্যবস্থা জুনিয়রদের হাতে দাঁড়িয়ে আছে। 4-5 বছর কোনো ডাক্তার রিক্রুটমেন্ট নেই, তার স্বাদের সুপার স্পেশালিটিগুলো চুন্নয়ন হয়েছে, উন্নয়ন কিছু হয়নি। আমি এই যে ভয়ানক চিত্রটা স্বাস্থ্য দপ্তরের, যেখানে ভারতবর্ষে একমাত্র বোধহয় পশ্চিমবঙ্গ যেখানকার জুনিয়র ডাক্তার ভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা চালাচ্ছে, মুখ্যমন্ত্রী সিএম বলছেন এই কথাটা, এটা তো ভয়ানক কথা কিশোরলাই, এটা তো ভয়ানক যে জুনিয়র ডাক্তাররা না থাকলে নাকি স্বাস্থ্য দপ্তরের শিরদাঁড়া ভেঙে যাচ্ছে। অন্তত সিএম বলছে, তাকে মরিয়া চেষ্টা করতে হচ্ছে, ধমকানো চমকানো হচ্ছে। আমি বলছি আপনি সতর্ক হয়ে যান। 2019 সালে কিন্তু এই জুনিয়র ডাক্তারদের আপনি ধমকে চমকেছিলেন বলে মাস রেজিগনেশনে গিয়েছিল। আমি বলছি আজকের এই উত্তাল আন্দোলনে আপনি ধমক চমক বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে, এবং গতকাল আপনি আওয়াজ পেয়ে গেছেন যে মানুষের বিচারালয় হচ্ছে সবচেয়ে বড় বিচারালয়। মাননীয় সুপ্রিম কোর্টকে সম্মান জানিয়ে বলছি যে এমন ইতিহাসে বহু উদাহরণ আছে যে বিচার ব্যবস্থাকেও জনগণ ছেড়ে কথা বলেনি। বেশ, আমি আরজিকর থেকে তুলিকার কাছে লাইভে যাওয়ার আগে আমাদের প্রতিনিধি রয়েছেন, আমি একবার ছোট্ট একটা উত্তর নেব তথাগতর কাছে। ডক্টর তথাগত, গতকাল বলা হলো যে সুপ্রিম কোর্টেও বলা হয়েছে যে যদি আজকে 5টার মধ্যে ডিউটিতে না ফেরেন জুনিয়র ডক্টররা, তাহলে ব্যবস্থা নেওয়া হতে পারে। ব্যবস্থা যদি নেওয়া হয়, রেজিস্ট্রেশন যদি বাতিল করা হয়, যদি কোনো ব্যবস্থা নেওয়া হয়, দেন হোয়াট ইজ দ্য নেক্সট অ্যাকশন? দেখুন, আমি একটা কথা ক্লিয়ার করে বলি, সুপ্রিম কোর্ট থেকে এটা বলা হয়েছে যে 5টার মধ্যে কাজে না ফিরলে রাজ্য যদি কোনো অ্যাকশন নেয় আমরা আটকাতে পারবো না। ঠিক, দ্যাট ওয়াজ আ স্টেটমেন্ট। ঠিক, আমরা পরিষ্কার একটা কথা বলে দিতে চাই, এটা জুনিয়র ডাক্তার শুধু নয়, সাধারণ মানুষের পক্ষ থেকে আমরা বলতে চাই, এটা সরকার যদি কোনো ব্যবস্থা নেয় তার প্রত্যুত্তরটা যেন প্রস্তুত থাকে নেওয়ার জন্য, এটাই পরিষ্কার কথা আমার বলার। ঠিক আছে, আমি আসছি এই মুহূর্তে, আমি আসছি ঝন্টুবাবু, প্রত্যেকের কাছে আসবো। এই মুহূর্তে তুলিকা আমাদের প্রতিনিধি লাইভে রয়েছেন আরজিকর থেকে। আজকে আবারও নতুন করে স্বাস্থ্য ভবন অভিযানের কথা বলেছেন জুনিয়র ডক্টররা। অন্যদিকে আরজিকরের কি পরিস্থিতি, গোটাটা নিয়ে তুলিকা এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ?
দেখো এই মুহূর্তে কিন্তু আরজি করে যেরকম একদিকে সিআইএসএফ এর যারা জওয়ানরা রয়েছে তারা কিন্তু নিরাপত্তার দায়িত্বে তো রয়েছে, তার সঙ্গে কলকাতা পুলিশও রয়েছে। এবং আজকে যেরকম ভাবে জুনিয়র চিকিৎসকরা তারা যে কর্মসূচি নিয়েছেন যে আজকে দুপুর 12টার পর তারা স্বাস্থ্য ভবন অভিযান করবেন এবং করুণাময়ী মোড় থেকে সেই মিছিল তারা স্বাস্থ্য ভবন পর্যন্ত যাবেন। এবং তাদের যে মূলত যে দাবি, তার কারণ গতকালই রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে যে বার্তা দেওয়া হয়েছে, যে তথ্য দেওয়া হয়েছে যে জুনিয়র চিকিৎসকরা তারা লক্ষ লক্ষ মানুষদের নাকি পরিষেবা দিচ্ছেন না এবং তাদের এখনো পর্যন্ত কর্মবিরতি চলছে। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট যেটা জানিয়ে দিয়েছে আজকে বিকেল 5টার মধ্যে তাদের সকলকে কাজে যোগদান করতে হবে। ইতিমধ্যে স্বাস্থ্য ভবনের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে, যেরকম এভিডেন্স ট্যাম্পারিং করার জন্য 9 আগস্টের ঘটনার পরে যেরকম ভাবে পিডব্লিউডি যে সংস্কারের নির্দেশ দিয়েছে, যে অর্ডার পাস হয়েছে, সেখানে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য যে অধিকর্তা রয়েছেন তিনি তার গোচরে এই পুরো বিষয়টি ছিল। থ্রেড কালচার এই মুহূর্তে চলছে, আর সে কারণেই স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য অধিকর্তার পদত্যাগের দাবি জানিয়েই আজকে জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু আজকে যে মিছিল করে স্বাস্থ্য ভবন যাবেন এবং ডু অর ডাই সিচুয়েশন এই মুহূর্তে রয়েছে কৃষ্ণায়। তারা কিন্তু যে কোনো প্রকারই হোক তাদের যে দাবি সেটা মানতে হবে। সঙ্গে থাকো, নজর রাখো, সেই দাবিগুলো আমরা জানিয়ে রাখি একবার আমাদের দর্শকদের। জুনিয়র চিকিৎসকরা 5 দফা দাবি করেছেন। কি কি দাবি করেছেন? দাবি 1, সকল দোষীদের দ্রুত চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার কথা বলছেন তারা। 1 নম্বর দাবি, সকল দোষীদের দ্রুত চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এবং অপরাধের আসল উদ্দেশ্য সামনে আনা। দাবি 2, তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে কারা জড়িত দ্রুত তাদের চিহ্নিত করে বিচারের দাবি। দাবি 3, সুপ্রিম কোর্টেরও ব্যর্থ প্রমাণিত কলকাতা পুলিশ দ্রুত সিপি বিনীত গোয়েলের ইস্তফার দাবি করেছেন তারা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি নাকি বারবার বলেছেন। দাবি 4, রাজ্যের সর্বত্র চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা। দাবি 5, সব মেডিকেল কলেজে ভয়মুক্ত পরিবেশ গড়তে হবে এবং গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত করতে হবে। আমি ডক্টর সুদীপের কাছে আরও একবার যাব। ডক্টর সুদীপ, আজকে বলা হচ্ছে স্বাস্থ্য ভবন অভিযান হবে আবার নতুন করে, আমরা দাবিগুলো দেখালাম চিকিৎসকদের, এবং সেই জুনিয়র ডক্টররা স্বাস্থ্য ভবন অভিযান করবেন এবং হয়তো আবার ধরপাকড় হবে, অ্যারেস্ট হবে, ইত্যাদি হবে, বা হয়তো হবে না, আমি জানি না কি হতে চলেছে, আমরা দেখতে পাবো একটার সময়। আমার প্রশ্ন হচ্ছে, স্বাস্থ্য ভবন অভিযান আজকে আবার যখন নতুন করে হচ্ছে, অন্যদিকে যখন বলা হচ্ছে যে, যেটা আমি জিজ্ঞেস করছিলাম ডক্টর তথাগতকে, কি ব্যবস্থা নেওয়া হতে পারে, সেখানে দাঁড়িয়ে যদি সত্যিই ব্যবস্থা নেওয়া শুরু করে রাজ্য সরকার, হোয়াট ইজ দ্য নেক্সট অ্যাকশন? আপনাদের তরফ থেকে কি পরবর্তী পদক্ষেপ? জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলে তাদের যে দাবি দেওয়া সেইগুলোকে অবিলম্বে মেটানো উচিত। তাদের দাবি দেওয়ার বেশিরভাগই কিন্তু মানা হয়নি। তাদের মূল একটা জায়গায় ছিল, যেমন অভয়ার মৃত্যু তদন্ত দ্রুত করতে হবে, ফাঁসটাকে ফেলতে হবে, তেমনি সঙ্গে ছিল তাদের সিকিউরিটির যারা এখনও বেঁচে আছে, যারা ভবিষ্যতে হত্যা বা ধর্ষণের দিকে এগোতে পারে, তাদের যাতে এই গার্ডটা পাওয়া যায়। সেই জন্য তাদের দাবি ছিল যে কলেজগুলো সিকিউরিটি বাড়ানো। আজ পর্যন্ত একটা কলেজেও কোনো সিসিটিভি বসানো বা সিকিউরিটি স্টাফ বাড়ানোর ঘটা এখনও কিন্তু হয়নি। বহু কলেজে নামমাত্র টাকা 2 লাখ 4 লাখ 5 লাখ টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে সিকিউরিটি এনহ্যান্সমেন্টের জন্য, যেটা দিয়ে একটা এত বড় মেডিকেল কলেজের মধ্যে সিকিউরিটি এনহ্যান্সমেন্ট করা সম্ভব নয়। তারা যদি মিনিমাম এইটুকু তাদের সদিচ্ছা দেখাতে পারতো, তাহলে আমরাও জুনিয়র ডাক্তারদের বলতে পারতাম, বাবা যে সরকার তো এগোচ্ছে, তোমরা একটু পিছিয়ে এসো, অন্তত কিছুটা কাজ শুরু করো। কিন্তু আমাদেরও বলার মুখ নেই, আমাদেরও কষ্ট হচ্ছে, আমাদেরও কাজের চাপ প্রচুর বাড়ছে। আমরা তাদের সঙ্গে বার্গেন করে অ্যাটলিস্ট কিছুটা বলতাম, ভাই আমাদের সঙ্গে একটু কাজে একটু হেল্প করো। কিন্তু আমাদের সেই বলার মুখ নেই। আমরা সিনিয়র মোস্ট হয়েও আমরা তাদেরকে বলতে পারছি না যে তোমাদের জন্য কিন্তু আমরা এই অ্যারেঞ্জমেন্ট করেছি, এতগুলো সিসিটিভি বসিয়েছি, এতগুলো সিকিউরিটি বসিয়েছি, এবং যারা যারা থ্রেড কালচারের মধ্যে ছিল তাদেরকে আমরা কর্ডন করেছি। বেশ কিছু নাম উঠে এসেছে যাদের থ্রেড কালচার বলে অদ্ভুত জিনিস, এই জিনিসটা আমরা কোনোদিন ভাবিনি। আমাদের আজকে মেডিকেল প্রফেশন হয়ে গেল ধরুন 87 থেকে আজ পর্যন্ত কখনো থ্রেড কালচার এই টার্মটাই আমাদের শুনিনি। থ্রেড কালচার কি যদি দর্শকদের একটু বুঝিয়ে বলেন, কি হয় অ্যাকচুয়ালি থ্রেড কালচার, কি বলা হয়, কিভাবে হুমকি দেওয়া হয়? থ্রেড কালচারের মেনলি দুটো ভাগ। একটা হচ্ছে ট্রান্সফার পোস্টিং নিয়ে থ্রেড কালচার, মানে যাকে যখন খুশি ট্রান্সফার করবো। এমনও ঘটনা আছে, বর্ধমানের মাইক্রোবায়োলজির হেড, তাকে ওখানকার যিনি দিদিন প্রিন্সিপাল ছিলেন, যিনি তার অত্যন্ত কর্ম হওয়ার জন্য তাকে ভিসি করা হয়েছিল, তিনি তার কর্তৃত্বে 1:33-এ এলো ট্রান্সফার অর্ডার বাই ইমেল, এবং 1:45-এর মধ্যে তাকে রিলিজ করে দেওয়া হলো, এবং বিনা কারণে। এমন কোথায় রিলিজ করা হলো যেখানে তার কাজ নেই, কুচবিহারে, যেখানে পোস্ট গ্রাজুয়েট নেই, কিছু কাজ নেই, অথচ তার জায়গাটা ফাঁকা থাকলো, তখন কোভিডের কাজ
চলছে, তার এই যে একটা থ্রেট কালচার, এটা 1 নম্বর থ্রেট কালচার, যে ট্রান্সফার পোস্টিং নিয়ে যাকে যখন খুশি পাঠাবো। ডেফিনেটলি অনেকের ক্ষেত্রে থ্রেট, পরিবার থাকে, সন্তান সন্ততি, তার লেখাপড়া থাকে, যখন খুশি এদিক করলে অসুবিধা হয়, এটা ডেফিনেটলি সবাই থ্রেট। নাম্বার 2 থ্রেট হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে থ্রেট। পরীক্ষার ক্ষেত্রে পাস করাবো, ফেল করাবো। বহু এক্সামিনার, যেটা আজকে আপনাদের বিভিন্ন চ্যানেল দিয়ে প্রকাশ হয়ে গেছে, এক্সামিনারকে এরকম লিস্ট নিয়ে বেরোতে হয়, এইগুলো এরা পাস করবে, এরা ফেল করবে, এরা অনার্স পাবে। মানে এমন হয়েছে আগে থেকেই লিস্ট তৈরি। যারা ফেল করার মতো তাকেও অনার্স মার্ক দিতে হবে। এক্সামিনারকে অনেক ক্ষেত্রে বাধ্য করা হচ্ছে। সবাই তো রেজিস্ট করতে পারে না, সবাইকে আমি করাপ্টেড বলবো না, কিন্তু এমন প্রেসারের মধ্যে রাখে বাধ্য হয় ফেল করা ক্যান্ডিডেটকে অনার্স মার্ক দিতে বা পাস করা ক্যান্ডিডেটকে ফেল করাতে। আবার মজার হচ্ছে, পাস করা ক্যান্ডিডেটকে আপনি ফেল করাবেন, সেই ফেল করাকে পাস করার জন্য পাশে বুথ আছে, সেখানে যাবে, সেখানে অনুদান দেবে, দিয়ে আবার ব্যাক করে আসবে, তখন ওই লিস্ট আসবে, এদেরকে পাস করে দেওয়া হোক এবং টাকার লেনদেন হয়ে গেল।